ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি গৌরী সাহা, তোমাদের গৌরী ম্যাম। আজ আমরা একটি প্রতিবেদনের উপরে ভিডিওটি করব। আজ আমরা যে প্রতিবেদনটা করব সেটি হচ্ছে আমফানের উপরে। যেহেতু আমাদের এই ভিডিওটি পিএসসি ক্লার্কশিপের উপরে, সেক্ষেত্রে এই প্রতিবেদনের কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলি হলো, প্রথমেই দেখো আকর্ষণীয় শিরোনাম, অর্থাৎ প্রতিবেদনের আমরা সবাই জানি যে প্রতিবেদনের ক্ষেত্রে একটি শিরোনাম দিতে হয়, সেটি অবশ্যই আকর্ষণীয় হতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ভাষা সহজ এবং সরল হবে। আমরা জানি যে বেশি শিক্ষিত এবং কম শিক্ষিত সবাই কি করে, আমাদের সংবাদপত্র পড়ে, সেই জন্য ভাষা অবশ্যই সহজ সরল হতে হবে। 3 নম্বরে বলেছি যে 3টি প্যারায় এই প্রতিবেদন লিখতে হবে। 3টি প্যারায় প্রথম প্যারায় লিখতে হবে বিষয়, অর্থাৎ কি বিষয়ে আমি লিখছি, সেটি কখন কোথায় কিভাবে ঘটেছিল সেই ঘটনাটি আমাকে লিখতে হবে। 2 নম্বর প্যারায় আমাকে লিখতে হবে যে তথ্য এবং তথ্যসূত্র, অর্থাৎ যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি আমি কোথা থেকে জেনেছি সেই তথ্য এবং তথ্যসূত্রটা লিখতে হবে। এবং 3 নম্বর প্যারায় লিখতে হবে যে ঘটনা ঘটেছে তার শেষ পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই ব্যবস্থাটি লিখতে হবে। 4 নম্বরে দেখো ঘটনাটি অবশ্যই সত্য হবে, অর্থাৎ কোনো একটা সত্য ঘটনার ওপরেই কিন্তু আমার প্রতিবেদন লেখা হবে। 5 নম্বরে ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না, অর্থাৎ যেহেতু আমি এটি একটি বাংলা প্রতিবেদন লিখছি সেক্ষেত্রে কোনো ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না। 6 নম্বরে দেখো লিখেছে যে ব্যবস্থা গ্রহণ করা হবে সেটি অবশ্যই কিন্তু ধনাত্মক হবে। তোমাদের একটা বিশেষ ঘোষণা আছে, আমাদের চ্যানেলের নাম এই মাস থেকে WBCS অ্যান থেকে চেঞ্জ হয়ে PCS অনলাইন একাডেমি হয়ে যাচ্ছে। এখন থেকে তোমরা ইউটিউব এবং ফেসবুকে আমাদেরকে এই নামে সার্চ করলেই পেয়ে যাবে। প্রথমেই দেখো আমি বলেছিলাম যে আজকের প্রতিবেদনটি আমাদের আমফানের উপরে, সেক্ষেত্রে দেখো আমি নাম দিয়েছি আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাংলা, তোমরা অন্য নামও দিতে পারো। এই প্রতিবেদন লেখার ক্ষেত্রে একটি নিয়ম আছে, যেটি বাদিক ঘেঁষে নিজস্ব সংবাদদাতা, স্থান এবং তারিখ লিখতে হবে। এই স্থানের ক্ষেত্রে তোমরা স্থানটা এইভাবে না লিখে ক, খ, গ লিখবে, কারণ প্রশ্নপত্রে আমাদের কিন্তু স্থান উল্লেখ থাকে না, সেক্ষেত্রে ক, খ, গ লিখতে হয়। এবং তারিখের ক্ষেত্রে তোমরা লিখবে ধরো আমি বললাম 10ই জানুয়ারি 2020, সেক্ষেত্রে তোমরা লিখবে 10ই জানুয়ারি 2020, অর্থাৎ এরকম পূর্ণ বাক্যে লিখবে। এরপরে আমি প্রতিবেদনটি পড়া শুরু করি। 16 বছর আগেই নামকরণ করা হয়েছিল এই ঝড়ের। ফণী বুলবুলের রেশ কাটতে না কাটতে 20শে মে বাংলায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় আমফান। 2004 সালে ঝড়ের এই নামকরণটি দিয়েছিল থাইল্যান্ড। আমফান শব্দের অর্থ হলো আকাশ, কিন্তু বর্তমানে ত্রাসের আরেক নাম হয়ে উঠেছে। ভয়াবহ ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ে পশ্চিমবঙ্গের ওড়িশা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপে। দেখো আমি প্রথমেই বলেছিলাম যে ঘটনাটি আমি লিখব সেই ঘটনার বিষয় সেই বিষয় সম্পর্কে তোমাদের একটা ধারণা দিতে হবে। আমি দেখো এখানে আমফান সম্বন্ধে লিখেছি। এই আমফান সম্বন্ধে যখন আমি তোমাদেরকে বলছি, সেই আমফান কি বা এই শব্দের অর্থটা কি সেই সম্বন্ধে কিন্তু আমি তোমাদেরকে বলেছি। এবং এই আমফান 2004 সালে দেখো নামকরণটাও যে কে করেছিল সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। 20শে মে এই অতি শক্তিশালী ঝড় দীঘা ও হাতিয়া দ্বীপের মধ্যে দিয়ে এসে সুন্দরবন এলাকা অতিক্রম করেছে। এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল 180 কিমি, কলকাতায় ছিল, অর্থাৎ এই ঝড়ের মোট গতিবেগ ছিল 180, কলকাতায় ছিল 140 কিমি, আলিপুর আবহাওয়া দপ্তর জানায়। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে সাধারণ প্রতিবেদনের ক্ষেত্রে নিজে উজ্জ্ব থাকে, সেই জন্য এই যে গতিবেগটা কত ছিল সেটা তবুও কিন্তু আমি বলিনি, এটা কিন্তু কে বলেছে, যে আমি জানতে পেরেছি আলিপুর আবহাওয়া দপ্তরের মাধ্যমে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রথম প্যারায় আমি এটা লিখলাম। নেক্সট প্যারায় আমি যেটা লিখব সেটি হলো আমফান প্রবাহিত দক্ষিণবঙ্গের 8টি জেলার মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের ব্যাপক তাণ্ডব চালায় এই ঘূর্ণিঝড়। প্রায় 4 ঘন্টা এরকম তাণ্ডবে হাজার হাজার কাঁচা বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে।
বাঁধ ভেঙে গ্রামকে গ্রাম প্লাবিত হয়ে যায় এই আমফানের জন্য। ঘন্টায় 120 কিমি বেগে ধাবমান এই মহাপ্রলয় আনন্দনগরীকে করে তোলে বিষাদময়। আমরা সবাই জানি যে কলকাতাকে কিন্তু আমরা আনন্দনগরী বলে থাকি। ঝড়ের দাপটে অনেক ল্যাম্পপোস্ট, সিগন্যাল পোস্ট, ইলেকট্রিক পোস্ট ভেঙে যায়। যোগাযোগ ব্যবস্থা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। নেক্সট পাড়ায় আমি তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে কি ঘটনার পরিপ্রেক্ষিতে কি ঘটেছে, অর্থাৎ কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। যেহেতু আমরা এটা একটা ঝড় সম্বন্ধে লিখছি, সেই জন্য এই ঝড়টা আমাদের চারপাশে কি ক্ষতি করেছে, তার জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, ল্যাম্প পোস্ট, সিগন্যাল পোস্ট, ইলেকট্রিক পোস্ট এগুলো সব ভেঙে গেছে এবং কলকাতাকে যাকে আমরা আনন্দনগরী বলে থাকি সেটা দেখো একেবারেই বিষাদ নগরীতে পরিণত করেছে। তার সাথে জোরালো বৃষ্টি রাস্তাকে জলমগ্ন করে তোলে। কলকাতার বিমানবন্দর জলাশয়ে পরিণত হয়। অন্ততপক্ষে 80 জন মারা গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাস্তাঘাট শেষ, বাড়িঘর শেষ, এইরকম তাণ্ডব হবে ভাবিনি। তাও তো আমরা 5 লাখ লোককে একদিনের নোটিশে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে পেরেছিলাম বলে তারা বেঁচে গিয়েছেন। তবু কিছু লোক অসুস্থ হয়ে গিয়েছিল, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আমফান এলাকার পর এলাকা ধ্বংস করে দিয়েছে। রাজারহাট থেকে বনগাঁ, বাগদা, হাবড়া, ওদিকে সন্দেশখালী, হিঞ্জলগঞ্জ সব শেষ। দেখো আমি যে জায়গাগুলোর নাম বললাম এবং যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু আমি বলিনি, কে বলেছে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। সেই জন্য যেহেতু তার কথা আমি এটা লিখছি, সেই জন্য কিন্তু এই কথাটা পুরোটাই কিন্তু দেখো কোটেশনের মধ্যে রাখতে হবে। নেক্সট পাড়ায় আমি বলেছিলাম যে আমাদের যে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা লিখতে হবে। দেখো সেক্ষেত্রে আমি লিখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের জেলা শাসকদের পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন। রাজ্যের পুলিশ বাহিনীর সাথে সাথে NRDF বাহিনী যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করতে থাকে। যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিকতায় ফেরাতে কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। এদিকে দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করেছেন। আমরা সবাই জানি যে যখন আমাদের আমফান ঝড় হয়েছিল তখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার আকাশপথে পরিদর্শন করতে এসেছিলেন। অর্থাৎ এই ঘটনার কিন্তু অবশ্যই সত্য। আমি প্রথমেই বলেছিলাম তোমাদের একটা পয়েন্টে, যে ঘটনা আমরা লিখব সেই ঘটনা কিন্তু অবশ্যই সত্য ঘটনা হতে হবে। মৃতদের পরিবারকে 2.5 লক্ষ টাকা এবং দুর্গতদের 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়। সাথে আরও ঘোষিত হয় 1000 কোটি টাকার রিলিফ প্যাকেজ। প্রধানমন্ত্রীও এই দুর্দশা কেটে উঠতে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। অর্থাৎ দেখো আমাদের শেষে যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি সেই ব্যবস্থা কিন্তু অবশ্যই ধনাত্মক। আশা করি যে পয়েন্টগুলো আমি বলেছি সেই পয়েন্টের সঙ্গে তোমরা এই প্রতিবেদনের অনেক মিল পাচ্ছ, বা সেই পয়েন্টগুলো আমি কিন্তু ব্যবহার করেই কিন্তু প্রতিবেদনটি লিখেছি। আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আবার নতুন কিছু নিয়ে হাজির হব।